ধরুন আপনি কোনো পোশাকের দোকানে গিয়েছেন পোশাক কিনতে। আপনার পছন্দসই পোশাক নির্বাচনের জন্য যখন আপনি দোকানে টাঙানো পোশাকগুলিকে সরিয়ে সরিয়ে দেখছেন, ঠিক তখনই সেখানে উপস্থিত দোকানের কর্মী যদি দৌড়ে এসে আপনার স্পর্শ করা পোশাকগুলিকে ডাস্টার দিয়ে ঝাড়তে শুরু করে, তখন আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুবই খারাপ অনুভূতি হবে। যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষেরই হবে। কিন্তু আপনি যদি সাউথ কোরিয়াতে যান, তবে এ ধরনের ঘটনা আপনার সাথে বারবার ঘটবে। শুধু এ ধরনের ঘটনা নয়, বাসে, মেট্রোতে বা যে কোনো পাবলিক প্লেসে কটূক্তি, গালাগালি, এমনকি শারীরিক হেনস্থারও আপনি শিকার হতে পারেন। এছাড়াও সাউথ কোরিয়াতে এমন অনেক ক্লাব বা রেস্তোরাঁ রয়েছে যেখানে ভারতীয়দের প্রবেশ নিষেধ। ইন্ডিয়ানস আর নট অ্যালাউড লেখা নোটিশ বোর্ড সাউথ কোরিয়ার রাজধানী সিওলের বহু ক্লাবের বাইরে দেখতে পাবেন। এমনকি দেগু শহরের রাস্তায় ইসলাম অ্যান্ড হিন্দুজ আউট লেখা ব্যানার দেখতে পাওয়াও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সাউথ কোরিয়ার মতো এত প্রগতিশীল একটি দেশে, যেখানে সাক্ষরতার হার 98.8%, সেখানে এ ধরনের রেসিজম বা বর্ণবৈষম্যের কারণ কি? আজকের পর্বে এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইড। 2009 সালে বঞ্জিত হুসেন নামে সাউথ কোরিয়াতে বসবাসরত এক ভারতীয় নাগরিকের সাথে একটি ঘটনা ঘটে। তিনি তাঁর এক কোরিয়ান সহকর্মীর সাথে সাউথ কোরিয়ার রাজধানী সিওলের একটি পাবলিক বাসে যখন ট্রাভেল করছিলেন, তখন তাঁদেরই এক সহযাত্রী অত্যন্ত অপমানজনক ভাষায় তাঁদের প্রতি কটূক্তি করেন। এই অভব্য আচরণের বিরুদ্ধে যখন বঞ্জিত ও তার সেই কোরিয়ান সহকর্মী দুজনে মিলে পুলিশের কাছে অভিযোগ জানাতে যান, তখন কোরিয়ান পুলিশ ব্যাপারটাতে কোনো আমল না দিয়ে উল্টে তাকেই সেই অভদ্র আচরণকারীর কাছে ক্ষমা চাইতে বলে। সাকুংহো ইউনিভার্সিটিতে রিসার্চ প্রফেসর হিসেবে কর্মরত বঞ্জিত পরে কোরিয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে পুলিশের এ ধরনের আচরণের অভিযোগ জানান। আর তারপর এই ঘটনা প্রকাশ্যে আসে। কোরিয়ার সংবাদ মাধ্যমগুলি এ নিয়ে খবর করা শুরু করে, আর তারপর থেকে তার ফোনে থ্রেট কল আসতে শুরু করে। এমনকি তার ওপর শারীরিক আক্রমণেরও ঘটনা ঘটে। তখন বাধ্য হয়ে কোরিয়ান প্রশাসনের তরফ থেকে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। এ ধরনের রেসিজম বা বর্ণ বৈষম্যের ঘটনা সাউথ কোরিয়াতে নতুন নয়। আর এ ধরনের রেসিজমের ঘটনা যে কেবলমাত্র ভারতীয়দের সাথেই ঘটছে তাও নয়। সাউথ কোরিয়াতে শুধু কোরিয়ান বাদে বাকি সমস্ত বিদেশি নাগরিকদের প্রতি কম বেশি একই মনোভাব রয়েছে। দ্য কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়াতে বসবাসরত প্রতি 10 জন ফরেনারের মধ্যে 7 জন জানিয়েছেন যে তাদের সাথে এখানে কখনো না কখনো রেসিজমের ঘটনা ঘটেছে। এই তাচ্ছিল্য আর অবজ্ঞা, একে ঘৃণাও বলতে পারেন, এ ধরনের মনোভাব বেশিরভাগ কোরিয়ানদের মনের গভীরে এমনভাবে শেকড় গেড়ে রয়েছে যে তাতে এ ধরনের বহু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। কোরিয়ার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের করা সার্ভে অনুযায়ী সেখানে বসবাসরত 310 জন বিদেশি নাগরিকের মধ্যে 212 জনই জানিয়েছেন যে তারা কোরিয়ান সোসাইটিতে কোনো না কোনোভাবে বর্ণ বৈষম্যের শিকার হয়েছেন। শতকরা হিসাব করলে এই সংখ্যাটা দাঁড়ায় 68.4%। এদের মধ্যে 57% জানিয়েছেন যে তাদের প্রতি ভার্বাল অ্যাবিউজ অর্থাৎ অপমানজনক ভাষায় কটূক্তি করা হয়েছে, যা সে দেশে খুবই কমন। 46.9% মানুষ জানিয়েছেন যে পাবলিক প্লেসে তাদের প্রতি অদ্ভুতভাবে দৃষ্টিপাত করা হয়, অর্থাৎ কিছু মানুষ তাদের দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকেন। 37.4% মানুষ জানিয়েছেন তাদের নন কোরিয়ান হওয়াটা কর্মক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হিসেবে বিবেচিত হয়েছে।
আর কোরিয়াতে বসবাসরত 28.9% বিদেশি নাগরিক জানিয়েছেন যে কেবলমাত্র বিদেশি হওয়ার জন্য তাদেরকে কাজের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়াও আরও 7% মানুষ রয়েছেন যারা জানিয়েছেন যে বিদেশি হওয়ার কারণে তাদেরকে শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে। বিভিন্ন সার্ভে এবং স্টাডি থেকে দেখা যায় যে জাতিগত দিক থেকে সাউথ কোরিয়া একটি অত্যন্ত অসহিষ্ণু দেশ। এখানে এথনিক আর রেসিয়াল ডিসক্রিমিনেশনকে সোশ্যাল ইস্যু হিসেবে খুব একটা দেখা হয় না। ওয়ার্ল্ড ভ্যালু সার্ভের 2010 থেকে 2014 রিপোর্ট অনুযায়ী 34%-এরও বেশি কোরিয়ান জানিয়েছেন যে তারা কোরীয় বাদে অন্য কোনো জাতির নাগরিককে তাদের প্রতিবেশী হিসেবে চান না। আর 40%-এর বেশি কোরিয়ান জানিয়েছেন যে তারা কোনো ফরেন ওয়ার্কার বা মাইগ্রেন্টকে তাদের প্রতিবেশী হিসেবে চান না। অবশ্য পরবর্তী সময়ে 2017 থেকে 2020 সার্ভেতে এই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 22%। অর্থাৎ অবস্থার খানিকটা উন্নতি হলেও বিদেশিদের প্রতি কোরিয়ানদের দৃষ্টিভঙ্গি বিস্ময়করভাবে খুবই নিম্নমানের। প্রায় 50% সাধারণ কোরিয়ান নাগরিকের মনে সে দেশে বসবাসকারী ফিলিপিন্স, ইথিওপিয়া, হাইতি বা নাইজেরিয়ার মতো তৃতীয় বিশ্বের দেশগুলির নাগরিকদের প্রতি নেগেটিভ পারসেপশন রয়েছে। সেভাবেই ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি বা চীনা নাগরিকদের প্রতিও নেতিবাচক ধারণা রয়েছে। এমনকি যে আমেরিকা বিশ্বের অন্যতম উন্নত আর শক্তিধর দেশ, সেই আমেরিকান নাগরিকদের প্রতিও 30% কোরিয়ানের মনে নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এর কারণ কোরিয়ানদের স্ট্রং ন্যাশনাল আইডেন্টিটি। তাঁদের মতে কোরিয়ানদের এহেন স্ট্রং ন্যাশনাল আইডেন্টিটির কারণ কয়েক হাজার বছর ধরে চলে আসা পিওর অ্যানসেস্ট্রাল ব্লাড লাইন, অর্থাৎ অন্য জাতির সাথে তাদের সেভাবে মেলামেশা না করা, কমন কোরীয় ল্যাঙ্গুয়েজ আর তাদের নিজস্ব রীতিনীতি এবং প্রথা। এ ধরনের এথনিক্যাল সুপ্রিমেসির মনোভাব তাদের মধ্যে আরও দৃঢ় হয় 20 শতকের জাপানিজ কলোনিয়ালিজমের সময়, যখন জাপানিরা কোরীয়দের ভাষা, রীতিনীতি এবং ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করেছিল এবং তাদের ওপর জাপানি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সে সময় কোরীয়দের মধ্যে যে অনমনীয় বা রিজিড এথনো সেন্ট্রালিজম বা এথনো ন্যাশনালিজমের উদ্ভব হয়, পরবর্তী সময়েও তার খুব একটা পরিবর্তন ঘটেনি। তাই তাদের মধ্যে এক ধরনের রেসিজমের মনোভাব গড়ে উঠেছে। তবে এই রেসিজমের কয়েকটি পর্যায় রয়েছে। সে দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের প্রতি কোরিয়ানদের দৃষ্টিভঙ্গি ও আচরণ নির্ভর করে তারা কোন দেশ থেকে, কোন আর্থসামাজিক স্তর থেকে এসেছে তার ওপর। যেমন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা এশিয়ার গরিব দেশগুলি থেকে আসা মাইগ্রেন্ট ওয়ার্কারদের প্রতি কোরিয়ানদের একেবারে ওভার্ট রেসিস্ট অ্যাটিটিউড রয়েছে, অর্থাৎ তাদের প্রতি এই তাচ্ছিল্য আর অবজ্ঞাসূচক মনোভাব প্রকটভাবে কোরিয়ান সোসাইটিতে দেখতে পাওয়া যায়। আর এর জন্যই গত কয়েক বছরে বেশ কয়েকটি হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা ঘটেছে। আর এগুলি বেশিরভাগই ঘটেছে সাউথ কোরিয়ার এগ্রিকালচারাল ফার্মগুলিতে, যেখানে এই সব মাইগ্রেন্ট ওয়ার্কাররা কায়িক পরিশ্রমের কাজ করে থাকে। সেখানেই আবার অস্ট্রেলিয়া, পশ্চিম ইউরোপ, জাপান আর উত্তর আমেরিকার নাগরিকদের প্রতি তাদের আচরণ ওই সব অনুন্নত দেশগুলির নাগরিকদের তুলনায় খানিকটা মার্জিত হলেও সূক্ষ্ম ও ছদ্ম রেসিজমের মনোভাব রয়েছে, অর্থাৎ প্রকাশ্যে তাদের প্রতি অতটা অ্যাগ্রেসিভনেস না দেখালেও মাইক্রো অ্যাগ্রেশন এবং সাটল রেসিজমের বহু ঘটনা ঘটে। যেমন ক্লাব বা রেস্তোরাঁতে ঢুকতে না দেওয়া, ট্যাক্সি রিফিউজাল বা পাবলিক প্লেসে ভার্বাল অ্যাবিউজ করা ইত্যাদি। তবে একজন সিঙ্গাপুরের নাগরিককে বাকিদের তুলনায় অনেক কম রেসিজম বা নেগেটিভ অ্যাটিটিউডের সম্মুখীন হতে হয়, কারণ সিঙ্গাপুর আর সাউথ কোরিয়া এই দুটি দেশের পূর্ব ইতিহাস, অর্থনৈতিক অবস্থা আর সংস্কৃতির মধ্যে অনেকখানি সাদৃশ্য বা সমানতা দেখতে পাওয়া যায়। সাউথ কোরিয়াতে সিওল বা বুসানের মতো শহরগুলিতে এমন বহু নাইট ক্লাব, পাব আর রেস্তোরাঁ রয়েছে যার বাইরে ফরেনার্স আর নট অ্যালাউড লেখা নোটিশ বোর্ড টাঙানো রয়েছে। তবে বহু জায়গা এমনও রয়েছে যেখানে সরাসরি লেখা রয়েছে ইন্ডিয়ানস আর নট অ্যালাউড।
ইউটিউবে আপনি যদি সাউথ কোরিয়ানস হেট ইন্ডিয়ানস লিখে সার্চ করেন তবে পরপর এমন অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে অনেক ভারতীয়কে সাউথ কোরিয়াতে তাদের সাথে কিভাবে দুর্ব্যবহার আর জাতিগত বৈষম্যের ঘটনা ঘটেছে সেই অভিজ্ঞতার কথা বলতে শোনা যায়। যেমন ইনি হলেন একজন ভারতীয় নাগরিক যিনি গত 9 বছর ধরে সাউথ কোরিয়াতে থাকেন। নাম রাজ বৎস। তার সাটল ক্রেজি কোরিয়া নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি কোরিয়াতে তাঁর নানা অভিজ্ঞতা নিয়ে ভিডিও দেন। সেরকমই একটি ভিডিওতে তিনি বলেন যে একবার দিল্লি থেকে তাঁর কয়েকজন বন্ধু তার সাথে দেখা করতে সাউথ কোরিয়াতে এসেছিলেন। বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে তাঁরা ঠিক করেন যে তাঁরা কোনো ক্লাবে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবেন। তবে ক্লাবে ঢোকার মুখে সেখানে থাকা নিরাপত্তারক্ষী তাঁদের আটকান। তাঁদের বলা হয় যে যেহেতু তাঁরা ইন্ডিয়ান তাই ভেতরে ঢোকার অনুমতি তাঁদের নেই। সেই ক্লাবের নিয়ম অনুযায়ী সেখানে ভারতীয়রা ঢুকতে পারবে না। তাঁরা তখন আরেকটি ক্লাবে যান, কিন্তু সেখানেও তাঁদের ঢুকতে দেওয়া হয় না। যখন তারা আরেকটি ক্লাবে যান তখন সেখানে প্রবেশপথের সম্মুখেই টাঙানো নোটিশ বোর্ডে বড় বড় হরফে লেখা রয়েছে, পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান মেন ক্যানট এন্টার আওয়ার স্টোর। রাজ তাঁর ভিডিওতে জানান সেই রাতে তাঁরা কোনো ক্লাবেই ঢুকতে পারেননি। এমনকি সেখানে উপস্থিত কোনো কোরীয় নাগরিকই তাঁদের সাহায্যার্থে এগিয়ে আসেননি। এই ঘটনা থেকে এটা পরিষ্কার যে কোরিয়াতে ভারতীয়দের প্রতি এই ধরনের রেসিজমের মনোভাব খুবই স্বাভাবিক। এতে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। তবে ক্লাব বা রেস্তোরাঁর মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এ ধরনের নোটিশ বোর্ড টাঙানো বা প্রবেশে নিষেধাজ্ঞার মতো নিয়মগুলি রাখার পেছনে কারণ হিসেবে কখনো রেসিজম বা জাতি বৈষম্যকে দেখায় না। দ্য কোরিয়ান হেরাল্ড নামক সংবাদপত্রের তরফ থেকে সেই সব প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষের কাছে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয় তখন তারা জানান যে বিদেশি নাগরিকরা কোরিয়ান ভাষা বোঝেন না এবং কোরিয়ান রীতিনীতি সম্বন্ধে তাঁদের সেভাবে কোনো ধারণা নেই। তাই তাঁরা ক্লাব বা রেস্তোরাঁতে গিয়ে মারামারি, অপরের সাথে দুর্ব্যবহার সহ এমন কিছু কার্যকলাপ করেন যা সেখানকার পরিবেশ নষ্ট করে। তাই তাঁরা সব বিদেশি নাগরিকদেরই প্রবেশে নিষেধাজ্ঞা রেখেছেন। কিন্তু এই যুক্তির বিপরীতে অন্যান্য দেশ থেকে সেখানে এসে বসবাসরত নাগরিকরাও পাল্টা যুক্তি দেন যে বহু সময় অকারণেই কোরিয়ানরা তাঁদের প্রতি বহু দুর্ব্যবহার করেন, তবুও তাঁদের বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। অনেক রেস্তোরাঁর বাইরে আবার সরাসরি নিষেধাজ্ঞার বদলে একটু ঘুরিয়ে লেখা থাকে। যেমন এই নোটিশ বোর্ডটি দেখুন। এটি সিওলের হংডে অঞ্চলের গ্রিন লাইট নামক একটি রেস্তোরাঁর বাইরে টাঙানো রয়েছে। এখানে লেখা রয়েছে, যেহেতু এখানকার কর্মীরা ইংরেজি ভাষা জানেন না তাই শুধুমাত্র কোরিয়ানদেরই এখানে প্রবেশাধিকার রয়েছে। ভাবছেন তো সমস্যাটা ভাষা নিয়ে? কিন্তু না, আসল ব্যাপার তা নয়। কোনো বিদেশি নাগরিক কোরিয়ান ভাষা জেনে থাকলেও তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। দ্য কোরিয়া হেরাল্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেখানকার একটি পাবলিক স্কুলের ইংরেজির শিক্ষিকা মেগান স্টুকে জানান যে তিনি কোরিয়ান ভাষা জানলেও তাকে ওই রেস্তোরাঁতে ঢুকতে দেওয়া হয়নি। এ ব্যাপারে রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান এটি সেখানকার নিয়ম। কোরিয়ানরা অবশ্য বিদেশি নাগরিকদের প্রতি এরূপ বৈষম্যমূলক আচরণের পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি দিচ্ছেন। অনেকেরই মতে এ ধরনের ডিসক্রিমিনেশন করা ঠিক নয়। এ ধরনের আচরণকে তাঁরা অনেকেই এম্বারাসমেন্ট হিসেবে দেখছেন। আবার অনেকেই বলছেন এ ধরনের আচরণের কারণ বিদেশি নাগরিকদের সাথে কোরিয়ানদের কালচারাল ডিফারেন্স। তবে এমন অনেকেই রয়েছেন যারা এই ধরনের আচরণকে বৈষম্যমূলক আচরণ বলে মনেই করেন না। তাঁদের মতে বিদেশি নাগরিকরা, বিশেষত আমেরিকান সৈন্যরা কোরিয়ানদের তুলনায় অনেক বেশি অপরাধপ্রবণ। কোরিয়ান শিষ্টাচার এবং সংস্কৃতির সেরকম কোনো ধারণা তাঁদের নেই এবং তাঁরা হামেশাই সেখানকার নিয়ম ভঙ্গ করেন। তাই তাঁদের প্রতি এ ধরনের আচরণ হয়ে থাকে। কিন্তু কোরিয়ান পুলিশের দেওয়া 2016 তথ্য অনুযায়ী 6 মাস সময়ের মধ্যে হংডে অঞ্চলে আমেরিকান সৈন্যদের দ্বারা করা অপরাধের সংখ্যা যেখানে 19,
সেখানে বুসান অঞ্চলে মাত্র 10 দিনের মধ্যে বিদেশি নাগরিকদের প্রতি কোরিয়ানদের করা অপরাধের সংখ্যা 150। আর এই সব অপরাধগুলির মধ্যে চুরি, ছিনতাই, জালিয়াতি আর শারীরিক নিগ্রহের মতো ঘটনা রয়েছে। আর কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখানে বসবাসরত নন কোরিয়ান অধিবাসীদের করা অপরাধের সংখ্যা শতকরা যেখানে 1.9%, সেখানে কোরিয়ানদের করা অপরাধের সংখ্যা 3.7%। অবশ্য সাউথ কোরিয়াতে বিদেশি নাগরিকদের বসবাসের সংখ্যা খুব একটা বেশি নয়। 2019-এর তথ্য অনুযায়ী প্রায় 22 লক্ষ বিদেশি নাগরিক সেখানে বসবাস করেন, যা সেখানকার মোট জনসংখ্যার 4.3%। কোরিয়ান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের এক অধিকর্তার কথায়, বিদেশিদের প্রতি এ ধরনের আচরণ যে বৈষম্যমূলক তাই বেশিরভাগ কোরিয়ানদের ধারণার বাইরে, কারণ কোন কোন বিষয়কে রেসিয়াল ডিসক্রিমিনেশন বলা হয় সে ব্যাপারে তাদের খুব একটা সচেতনতা নেই। তবে বিদেশিদের প্রতি নেগেটিভ পারসেপশনের কারণে তাদেরকে ক্লাবে বা রেস্তোরাঁতে ঢুকতে নিষেধ করা, তাদের ব্যান করা অবশ্যই রেসিয়াল ডিসক্রিমিনেশনের আওতায় পড়ে। এ ধরনের আচরণকে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন এবং রেসিজম হিসেবে ধরা হবে। তবে কোরিয়ানদের মধ্যে এ নিয়ে বিশেষ সামাজিক সচেতনতা নেই। অধিকাংশের মতে এটা সোশ্যাল ইস্যুর মধ্যে পড়ে না। তার কারণ কোরিয়াতে এ পর্যন্ত কোনো অ্যান্টি ডিসক্রিমিনেশন ল বিল পাস হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে এ সংক্রান্ত আইন কানুন থাকলেও ভাবতে অবাক লাগে কোরিয়ার মতো একটি শিক্ষিত আর প্রযুক্তিগত দিক থেকে অতি উন্নত দেশে এ ধরনের কোনো আইন এখনও লাগু হয়নি। 2007 সাল থেকে কোরিয়ান ন্যাশনাল অ্যাসেম্বলিতে জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ সহ নানা দিক থেকে হওয়া বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আইন পাশ করানোর চেষ্টা চলছে, কিন্তু এখনও পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। যতবারই ক্ষমতায় থাকা রাজনৈতিক দল এ ধরনের বিল পাশ করানোর চেষ্টা করে, ততবারই বেশ কিছু রক্ষণশীল রাজনৈতিক নেতা আর কট্টরপন্থী সংগঠনের উগ্র বিরোধিতায় তা বাতিল হয়ে যায়। 2007 থেকে 2014, তারপর 2019 সালেও এই বিল পাশ করানোর চেষ্টা হয়, কিন্তু প্রবল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় কোরিয়ান সরকার। 2021 সালে পুনরায় ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই বিল পেশ করা হলেও তা পাশ হয় না। বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে কেবলমাত্র 2টি দেশ এমন রয়েছে যেখানে বৈষম্য বিরোধী কোনো আইন এখনও পাশ হয়নি। তার মধ্যে একটি হলো দক্ষিণ কোরিয়া আর অপরটি প্রতিবেশী দেশ জাপান। একটু আগেই যে রাজবৎসের কথা আপনাদের শোনালাম, কয়েক মাস পরে তাঁর ইউটিউব চ্যানেলে তিনি আরও একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি দেখান সেই নাইট ক্লাবে যার বাইরে পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড লেখা বোর্ড টাঙানো ছিল, তা আর নেই। সেই বোর্ডটি সরিয়ে রাখা হয়েছে। এর কারণ হিসেবে তিনি জানান যে সেই ঘটনার পর তিনি ভারতীয় দূতাবাসের সাথে এ নিয়ে যোগাযোগ করেন, পাশাপাশি সেই ভিডিওটিকে অনেক জায়গায় শেয়ারও করেন। ভারতীয় দূতাবাসের তরফ থেকে তাঁর সাথে যোগাযোগ করে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তাঁকে জানানো হয়। সেই ভিডিওতে সেখানকার নিরাপত্তা রক্ষীদের কাছে তিনি যখন নোটিশ বোর্ডটি সরিয়ে নেওয়ার ব্যাপারে জানতে চান, তখন সেই নিরাপত্তারক্ষী জানান যে ওই ঘটনার পর কোরিয়া প্রশাসনের তরফ থেকে বোর্ডটি সরিয়ে নেওয়ার আদেশ করা হয়েছে এবং পাশাপাশি সেই ক্লাবের ওপর আর্থিক জরিমানাও করা হয়েছে। তবে যখন রাজ জিজ্ঞেস করেন যে তিনি এখন ভেতরে ঢুকতে পারবেন কিনা, উত্তরে সেই নিরাপত্তারক্ষী জানান যে তার পোশাক সেখানকার নির্ধারিত ড্রেস কোড অনুযায়ী নেই, তাই তিনি ভেতরে ঢুকতে পারবেন না। অর্থাৎ এত কিছুর পরেও তাদের মনোভাব পরিবর্তিত হয়নি। একটি কোরিয়ান ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একজন ভারতীয় মহিলা জানান যে যখনই তিনি কোরিয়ার কোনো পাবলিক প্লেসের চেয়ারে বসতে যেতেন, তখনই তার আশেপাশের চেয়ারগুলিতে বসে থাকা কোরিয়ানরা সাথে সাথেই উঠে চলে যেতেন। প্রথম এতে তার ভারী অস্বস্তি হলেও এতবার তার সাথে এ ধরনের ঘটনা ঘটেছে যাতে পরবর্তীকালে তা অভ্যেস হয়ে গেছে। এ ধরনের মনোভাবের কারণ সম্পর্কে বলতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন যে এর জন্য দায়ী কোরিয়ানদের একটি বিশেষ মাইন্ডসেট। বেশিরভাগ কোরিয়ান যুবকরা কায়িক শ্রমের কাজ,
যেগুলিকে ব্লু কলার জব বলা হয় তা করতে চায় না। এর জন্য সেখানে লেবার শর্টেজের প্রবলেমও দেখা দেয়। ফলে সেখানকার এগ্রিকালচারাল, ফিশিং, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ওয়েস্ট ডিসপোজাল ইত্যাদি সেক্টরগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি নাগরিকরা বা মাইগ্রেন্ট ওয়ার্কাররা কাজ করে থাকে। বেশিরভাগ সময়েই এই সব ওয়ার্কাররা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলি থেকে আসে, আর তাদের প্রতি কোরিয়ানদের মনোভাব অত্যন্ত বৈষম্যমূলক হয়। কোরিয়াতে কর্মরত এই সব ব্লু কলার মাইগ্রেন্ট ওয়ার্কারদের বেশিরভাগ ক্ষেত্রেই হিউম্যান রাইটস বা ওয়ার্কার রাইটস থাকে না। অত্যন্ত খারাপ পরিবেশে কোরিয়ানদের তুলনায় অনেক কম বেতনে তাদের কাজ করতে হয়। তাছাড়া সেখানে এমন নিয়ম রয়েছে যার ফলে ওয়ার্কাররা ফার্ম মালিকের সম্মতি বিনা কোম্পানি পরিবর্তন করতে পারবে না, আর কাজ ছেড়ে দিলে সাথে সাথেই তাদেরকে ইল্লিগ্যাল ইমিগ্রেন্ট হিসেবে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া যাবে। এমনকি অনেক ক্ষেত্রে ফার্ম মালিকরা তাদের বেতনও আটকে রাখে। কোরিয়াতে বর্তমানে যে প্রায় 12,000 ভারতীয় বসবাস করেন, তাদের মধ্যে সবাই কিন্তু আইটি প্রফেশনাল বা ইউনিভার্সিটি স্টুডেন্ট নন। অনেকেই এই সব ব্লু কলার জবও করে থাকেন, যার ফলে সবার প্রতি একই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি থাকে কোরিয়ানদের। এই ব্যাপারটা বঞ্জিত হুসেনও তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছিলেন, যার কথা আগেই আপনাদের শুনিয়েছি। তিনি বলেছিলেন যে কোরিয়ান পুলিশ প্রথমে বিশ্বাসই করতে চায়নি যে তিনি কোনো ইউনিভার্সিটির প্রফেসর হতে পারেন। তাঁর আই কার্ড দেখার পর তারা তা বিশ্বাস করে। কোরিয়ান সোসাইটিতে কোনো ব্যক্তির লুক অর্থাৎ তার ফেসিয়াল অ্যাপিয়ারেন্স ভীষণ ম্যাটার করে। 98.8% শিক্ষিত একটি দেশেও এ ধরনের দৃষ্টিভঙ্গি থাকাটা খুবই বিস্ময়ের ব্যাপার। একটি ইন্টারভিউতে এ ব্যাপারে বলতে গিয়ে এক ভারতীয় মহিলা জানান, তার পরিচিত একজন ওখানকার পাবলিক স্কুলের ইংলিশের টিচার। সেই স্কুলের কয়েকজন ছোট ছোট বাচ্চা তাকে বলে যে তারা ইন্ডিয়ানদের ঘৃণা করে। কারণ হিসেবে তারা বলে, ইন্ডিয়ানস লুক মাডি। এ ধরনের মনোভাব যদি ছোট ছোট বাচ্চাদের মধ্যে থাকে, তবে কোরিয়ান সোসাইটির চিন্তাভাবনা কী ধরনের তা সহজেই বোঝা যায়। কোরিয়ানরা তাদের অ্যাপিয়ারেন্সের ব্যাপারে এতটাই সচেতন যে তারা তাদের লুক স্ট্যান্ডার্ড খুবই রিজিড আর স্টিরিওটাইপ করে রেখেছে। আর তাদের এই স্ট্যান্ডার্ডে আফ্রিকান বা ভারতীয়রা তো দূরস্থ, শ্বেতাঙ্গ ইউরোপিয়ানরাও ফিট করে না। এমনকি অনেক কোরিয়ানরাও ফিট করে না। তাই সেদেশে প্লাস্টিক সার্জারির খুবই প্রচলন রয়েছে। প্লাস্টিক সার্জারি করাটা সেখানে কোনো বড় ব্যাপার নয়। 16 বা 18 বছরের জন্মদিনে উপহার হিসেবে প্লাস্টিক সার্জারি দেওয়াটা সেখানকার নতুন ট্রেন্ড। এই যদি হয় সেখানকার বেশিরভাগ মানুষের চিন্তাভাবনা, তবে বাকিদের প্রতি বৈষম্যমূলক আচরণ যে হবে তাতে আর কোনো সন্দেহ থাকে না। তবে তাদের এই মনোভাব যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার মধ্যেই সীমাবদ্ধ তা নয়। ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে রয়েছে সাউথ কোরিয়ান কোম্পানি কিয়া মোটরসের ম্যানুফ্যাকচারিং কারখানা। তার পার্শ্ববর্তী এলাকাতে থাকা কয়েকটি কোরিয়ান হোটেল রেস্তোরাঁতে ভারতীয়দের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। এই ঘটনা উঠে আসে সংবাদ মাধ্যম ওয়ারের করা একটি স্টিং অপারেশনে। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর অবশ্য এ ধরনের বৈষম্যমূলক নিষেধাজ্ঞা উঠে যায়। ভারতেই যদি এ ধরনের ঘটনা ঘটতে পারে, তবে সাউথ কোরিয়াতে কী অবস্থা তা সহজেই অনুমান করতে পারছেন। একটা সময় এমন ছিল যখন ভারত ছিল পরাধীন। তখন বড় বড় হোটেল বা ক্লাবের বাইরে সাইনবোর্ড টাঙানো থাকতো, যাতে লেখা থাকতো, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। স্বাধীনতার এত বছর পরেও ভারতীয়দের প্রতি এ ধরনের বৈষম্যমূলক এবং অপমানজনক আচরণ সত্যিই চিন্তাজনক। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর এ ধরনের নানা বিষয় নিয়ে আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনসাইট। নতুন কোনো বিষয় নিয়ে আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আপনাদের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। ধন্যবাদ।